হঠাৎ করে কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা সম্ভবত তার 3 নম্বর স্ট্যাটাস। এর আগে তিনি যখন শুরু করছিলেন তখন লিখছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে। তো এরপরে গত 2 দিন আগে ইউনুসকে হটাও, যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া বললেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে। সাংবাদিক ইলিয়াস না, অনেকেই খেপছিলেন, সেখান থেকে আরো খেপে গেছেন। এইবার এসে তিনি আজকে কি বক্তব্য দিচ্ছেন দেখেন। এখন বাংলাদেশের অনেক মানুষ মনে করে ইলিয়াস যা বলে তা সত্য, একদম ওহিনাজিলের মতন। তো যদি তাই হয় বা তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না, ম্যাক্সিমাম মানুষেরই ধারণা, তার হেটারদেরও ধারণা আছে যে সাংবাদিক ইলিয়াস যখন বলে নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো তথ্য থাকে। স্বয়ং প্রধান উপদেষ্টাকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং হত্যার হুমকি দিয়েছে গত বছর 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতন হলো। উট পাহাড়ের নিচে না আসা পর্যন্ত তার পিঠ দেখা যায় না। উটের পিঠ দেখতে হলে আপনাকে পাহাড়ে চড়তে হবে, আর পাহাড়ের নিচে উটকে আনতে হবে। উট যদি আপনার সামনে দিয়ে হাইটা যায়, আপনি যদি সমতলে দাঁড়ায় থাকেন, তাহলে উটের পিঠটা আপনি দেখতে পাবেন না। আর আপনি যদি পাহাড়ে দাঁড়ান আর উট যদি পাহাড়ের নিচে আসে, তাহলে তার পিঠ দেখতে পাবেন। যেভাবে আমরা এখন রাজনীতিবিদদের পিঠ দেখতে পাচ্ছি, ওনারা তো ডক্টর ইউনূস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার তোলপাড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজ সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে ভিডিওগুলো দেখে আসি। আর হ্যাঁ, দেখার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, শত্রুতাও আপনি আসলে মানুষ বুঝে করা উচিত, লেভেলের মানুষের সাথে। ধরেন আপনি একটা শিক্ষিত মানুষ অথবা ধরেন ভদ্র কোয়ালিটির মানুষ, তো আপনি একজন রিক্সাওয়ালার সাথে আপনি ঝগড়া লিপ্ত হইলেন, তখন কি হবে জানেন? রিক্সাওয়ালা আপনার যেই ভাষায় গালি দিবে, অথবা একটা হিজড়ার সাথে আপনি লেগে গেলেন, ল্যাংটা হয়ে আপনাকে যা করবে, আপনি তার বিরুদ্ধে তখন আসলে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার সুযোগ থাকে না। কেন? আপনি বাণিজ্যদের ভয় করবেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানিংকালের কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন, নন পলিটিক্যালি বলেন, উনি যে ধাসটাতে ছিলেন, হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। তো সেই পরিবর্তনগুলো ওনার কাছে এটার ভালো ব্যাখ্যা আছে, নিশ্চয়ই তিনি বোঝেন কেন করেন। কিন্তু আমার মতন অনেক অডিয়েন্স তারা অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে সাংবাদিক ইলিয়াসের আসলে কি হয়েছে। কারণ যে জিনিসটাতে তারা কয়দিন আগে নিজেরাই ধরেন একরকম একটা অবস্থান ছিলেন, বিপরীতে গিয়া মুহূর্তের মধ্যে এই যে ডক্টর ইউনূস এই মুহূর্তে পাঠে পড়ে গেছে ওনাদের, পিনাকিদার এবং সাংবাদিক ইলিয়াসের বা কনক স্যারদের আমি জানি না, মোটামুটি এক ধরনের ল্যাংটা করে দিচ্ছেন। তো এটা সম্ভবত এই কারণেই কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদের বাংলাদেশে আনেন নাই ডক্টর ইউনূস, অথবা তাদেরকে দেশে আসতেও দিচ্ছেন না বলতে তাদের যে মামলা আছে এগুলো না উঠলে আসবে না। আর সেই জায়গা থেকে সম্ভবত আরো বিগড়াচ্ছে সাংবাদিক ইলিয়াসরা, পিনাকিরা। কারণ তারা মনে করে যে কোথাও না কোথাও যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান বা শেখ হাসিনার পতনে তারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তো এই সরকার পতনের পর তাদের জন্য যেই পুরস্কার থাকার কথা ছিল, যে তাদের অন্তত মামলাগুলা, এগুলো কিন্তু আসলেই শেষ হয় নাই। আসলে শেষ না, তাদেরকে দেশে আসতে ইচ্ছে হয় না, 100% হয়, কিন্তু মামলা শেষ না হলে আসবে না। এখান থেকে একটা জিত তো কাজ করতেছে, বরং আরো নতুন মামলা হয়েছে দুই একটা। সম্ভবত এগুলোর কারণে আবার ধরেন দেশ পরিচালনায় ডক্টর ইউনূসের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এখন যে ভাষায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ডক্টর ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে ধরছেন, আমার মনে হয় যে এটাতে মানুষের কাছে ওনারাও কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এই কারণে যে 3 দিন আগে আপনারাই যাদেরকে মানে এতটা ভালো বললেন, গাছে তুললেন, এখন আপনারা এবার তাদেরকে ল্যাংটা করে দিচ্ছেন, এটাও বা কতটুকু আমি জানি না। ইলিয়াস ব্যাপারে এই ভিডিও দেখে আমার গোষ্ঠী উদ্ধার করে কিনা, আশা করি তিনি বিষয়টা বুঝবেন। কারণ হয়তো ওনাকে এইভাবে ভিডিওতে কেউ না বলার সাহস পায় না, মনে করে যে না বললে ইলিয়াস ভাই হয়তো মাথা মতো আউলাই আবার কোনো কিছু বলবে। বাট আমি মনে করি ওনার একটা পজিটিভ অডিয়েন্স আছে। যাই হোক, হঠাৎ করে কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা সম্ভবত তার 3 নম্বর স্ট্যাটাস। এর আগে তিনি যখন শুরু করছিলেন তখন লিখছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে। তো এরপরে গত 2 দিন আগে ইউনুসকে হটাও, যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া বললেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে। সাংবাদিক ইলিয়াস না, অনেকেই খেপছিলেন, সেখান থেকে আরো খেপে গেছেন। এইবার এসে তিনি আজকে কি বক্তব্য দিচ্ছেন দেখেন। কারণ বাংলাদেশের অনেক মানুষ মনে করে ইলিয়াস যা বলে তা সত্য, একদম ওহিনাজিলের মতন। তো যদি তাই হয় বা তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না, ম্যাক্সিমাম মানুষেরই ধারণা, তার হেটারদেরও ধারণা আছে যে সাংবাদিক ইলিয়াস যখন বলে নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো তথ্য থাকে। তো তিনি বলছেন যে প্রথম জায়গাটা হচ্ছে আক্ষেপের, যে এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনূসের আগে কেউ পায় নাই। এটা কিন্তু সত্য, এই কথাটা নিরাট সত্য যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের দলের ভোটটা পায়, কিন্তু ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই আছে ফুল সমর্থন দিয়ে কিন্তু বসাইছিল। কিন্তু তারপর লিখছেন ডক্টর ইউনূস যে কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল নিজেও। ওনার বিরুদ্ধে লেখলো তিনি যে নিজেও, তার মানে ডক্টর ইউনূস ওনাকে নিয়ে কয়েকদিন আগে তিনি লিখছিলেন যে আপনার মতন ভদ্র চোর বা আরো বিভিন্ন ভাষায় অনেক লুটপাটের গল্প তিনি বলছেন। এখন আসলে কি এগুলো সত্য, নাকি সাংবাদিক ইলিয়াস ঝাল মিটানোর জন্য বলছেন, নাকি আসলে তার কাছে তথ্যপাত্য প্রমাণ আছে? মাঝে মাঝে দেখি যে এই নাহিদ তাহিদ আসিফ টাসিফ এদেরকেও কিন্তু হুঁশিয়ারি দেয় যে তোমাদের কিছু এখনো বলতেছি না, অনেক কিছুই আছে, সময় হলেও কিন্তু ফাঁস করে দিব বা জানাই দিব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, শান্তিতে নোবেল প্রাপ্ত এত একজন বড় মানুষ, ওনাকে নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস এই ধরনের একটা স্টেটাস দেন, কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই মান সম্মান
সেটা শেষ হয়ে গেছে। আমাকে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন দেখেন একদিন আগেই যে অনেকেই কাজটাজের জন্য ফোন করেন তদবির করার জন্য, আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না, তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই, কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাই দেন। তো কি হবে, গ্রামীণ লাগাই দেন, কাজ পেয়ে যাবেন। যেমন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি ইত্যাদি। শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে, লুটে পুটে খা শালা চোরের বাচ্চারা। দেশ কিন্তু লুটপাট হচ্ছে। এখন এগুলো ক্ষমতার কারণে আমরা বলি মিডিয়া স্বাধীন, হ্যাঁ আমরা কথা বলতে পারতেছি, বাট আমরা তো ওই লেভেলের কোনো ডকুমেন্ট নিয়ে আমাদের মতন যারা কথা বলতে পারতেছি না, আমাদের কাছে নাইও। টুকিটাকি যদি আসে মাঝে মাঝে তাও হয়তো ভাবি যে এই নিউজটা করা উচিত হবে নাকি হবে না। বাক স্বাধীনতা আছে, দৃশ্যত ফাইন, আলহামদুলিল্লাহ। বাট যখন এভিডেন্সগত অথবা স্পর্শকাতর কোনো ইস্যু আসে যেগুলো হয়তো গণমাধ্যমের কাছে আছে, তারা আসলে সবকিছু কি প্রকাশ করতে পারছেন আমি জানি না। সরকার পতন হলে অনেক কিছু বের হয়, অনেক কিছু বের হয়। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেকটাই অনলাইন অফলাইন রাজনৈতিক দলগুলা, বিএনপিও এখন এক ধরনের সমর্থন দিচ্ছে, কারণ নির্বাচনটা বিএনপির খুব দরকার। আর বাকি সব জায়গায় আমরা দেখছি যে জামাতের মধ্যেও একটু বিভাজন আছে ডক্টর ইউনূসকে নিয়ে। বিভিন্ন দিক দিয়ে বলতেছে যে গামছা দিয়ে নাকি ইয়া করবে। আসলে কি হবে ক্ষমতা পরিবর্তনের পর? আমরা নিজেরই এখন উট পাহাড়ের নিচে না আসা পর্যন্ত তার পিঠ দেখা যায় না। উটের পিঠ দেখতে হইলে আপনাকে পাহাড়ে চড়তে হবে, আর পাহাড়ের নিচে উটকে আনতে হবে। উট যদি আপনার সামনে দিয়ে হাইটা যায় আর আপনি যদি সমতলে দাঁড়ায় থাকেন, তাহলে উটের পিঠটা আপনি দেখতে পাবেন না। আর আপনি যদি পাহাড়ে দাঁড়ান আর উট যদি পাহাড়ের নিচে আসে, তাহলে তার পিঠ দেখতে পাবেন। যেভাবে আমরা এখন রাজনীতিবিদদের পিঠ দেখতে পাচ্ছি, ওনারা তো উট, তাই না? উটের চেয়েও বেশি বট গাছ মনে করেন, ওই বট গাছের ছায়ার তলেই তো আমরা বসবাস করি। কিন্তু এতদিন ওই বট গাছের চান্দি দেখতে পাচ্ছিলাম না, উটের পিঠ দেখতে পাচ্ছিলাম না, কেমনে জানি বারবার ফসকায়া যাইতেছিল। আমরা পাহাড়ে ওইটা দাঁড়ায় রয়েছি যে কখন উট আসবে, কখন উট আসবে, মানে রাজনীতি দলদের পিঠ দেখতে চাই, কিন্তু পিঠ দেখাচ্ছিল না। সবাই পিঠ বাঁচায়া চা পান নাস্তা পানি করতে করতে মিটিং হইতে হইতে ভাই এমন একটা জায়গায় পৌঁছাইছে মানুষ তিতা হয়ে গেছে। এমনও প্রশ্ন দেখা দিছে এই সরকার কি কারণে এতদিন থাকবে, কোন পাওয়ারে থাকবে, কে তাদেরকে এখানে জায়গা দিছে, কিভাবে এরা আসলো, এরকম বহুত রকম কথা। দেখেন ভাই ব্রাদার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের মালিক কে ছিল? শেখ হাসিনা। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল ওই যে অনেক আগে, তখন বিএনপির মালিক কে ছিল? বেগম খালেদা জিয়া। এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তার মালিক কে হবে? তারেক রহমান সাহেব। কিন্তু বর্তমান সরকারের মালিক কে? বর্তমান সরকারের মালিক জনগণ। হ্যাঁ, জনগণের পাওয়ার দেখতে পান নাই? অনেক দেরি হলো ভাই, একটা জায়গায় আসছে, হ্যাঁ একটা জায়গায় আসছে, এখন পিঠ দেখা যাচ্ছে। মাইনা নিছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার বলবো মাইনা তো নিছে। হ্যাঁ, এখন প্রশ্ন উঠছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হ্যাঁ না ভোটটা কখন হবে? জাতীয় নির্বাচনের সময় একটা ব্যালট পেপার দিয়ে দিবে যে এখানে হ্যাঁ না ভোট আছে, দেন এখানে সিলমাইরা দেন, হ্যাঁতে মারবেন না নাতে। জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপার দিবে, এরকম কথা হচ্ছে। কিন্তু এই কথাটা মেনে নিবে না ভাই। আমরা জনগণ তো এই সরকারের মালিক, আমরা সরকারের কাছে চাইবো, অন্যের কাছে চাইবো কেন? অন্যরা কেন বলে ঠিক আছে আমরা ছাড় দেবো, বা ওনারা ছাড় দিতে চায়, ওনাদের কাছে কেন চান আপনারা? আমরা তো চাই জনগণের সরকার যে আমাদের, ওই সরকারের কাছে, কোন রাজনৈতিক দলের কাছে চাইতে যাবো কেন? আর ওনারাই বা ছাড় দেওয়ার কথা বলবে কেন? আমাদের চাওয়া আমাদের সরকারের কাছে, যে সরকার 8ই আগস্টে এই চেয়ারটায় বসছে সেই সরকারের কাছে। আর ওই সরকার আজ থেকে 13-14 মাস আগে ওনার বক্তব্যে ক্লিয়ার করে বলে দিছে জুলাই সনদপত্র, বিচার, সংস্কার, তারপরে নির্বাচন হবে বলছে ভাই। এবং ওনারা বুঝা শুনেই কিন্তু ফেব্রুয়ারি মাস দিছে, কারণ ওনারা জানে ফেব্রুয়ারির আগেই আমরা কাজ সেরা ফেলতে পারবো। যেমন এই যে দেখেন একটা বড় কাজ সেরা ফেলো কি, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিবে। এই স্বীকৃতি মানে জানেন আইনি বৈধতা। আইনি বৈধতা মানে সংবিধানে জায়গা করে নেওয়া। জুলাই গণ অভ্যুত্থান সংবিধানে জায়গা করে নিবে, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু ওই একমতের মধ্যে আবার একটু কিন্তু আছে। ওই কিন্তু হইলো জাতীয় নির্বাচনের সময় না আগে চান, আগে একটা হ্যাঁ না ভোট চান। আমরা তো ভাই আগেই চাইবো, আগেই হইতে হবে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি, এবং আসতে পারছি বলেই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি। উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই, ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাল্লাহ। জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল, কিন্তু অনেকেই বুঝতে চায় নাই। যেমন দেখেন এই নগর ভবন নিয়ে যে কেলেঙ্কারিটা হয়ে গেছিল, ওই টাইমে তো ইশরাক হোসেন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছিল, ভয় পাচ্ছিলাম তো। হ্যাঁ, উনি 10 মিনিটের সময় চাচ্ছিল ওনার লিডারের কাছে। লিডার যদি বলে 10 মিনিটের মধ্যে এই সরকারের পতন ঘটায় দিবে, এরকম বক্তব্য শুনে সত্যি সত্যি ঘাবড়ে গেছিলাম। কারণ সবচেয়ে বড় দল তো ওনারা, ওনাদের দলের মধ্যে ভাই শাখা প্রশাখার অভাব নাই। দেখেন ছাত্র দল, যুব দল, কৃষক দল, মৎস্যজীবী দল, টেম্পো দল, দলের অভাব না ভাই, বহু রকম দল আছে। এই দলের সবাই যখন নগর ভবনের সামনে চলে আসলো ইশরাক সাহেবের ডাকে,
তখন তো এখানে দেখছি হ্যাঁ কত রকম কাণ্ড দেখছি, উপদেষ্টাদেরকে জুতা দিয়ে পিটানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দখল করে নিল এবং তালাও মাইনা দিছিল চারিদিকে। কিন্তু ওই তালাটা নিজেদেরকে যেদিন খুলতে হয়েছে সেদিনই তো বুঝে নেওয়া উচিত ছিল জনগণের পাওয়ার কি। এই সরকার জনগণের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ভাই, এই সরকারকে টিকায় রাখছে জনগণ। সেদিনই যদি জনগণের এই ধাক্কাটা মানে জনগণের এই পাওয়ারটা আপনারা বুঝতে পারতেন, তাহলে কিন্তু আপনারা রাজনীতির মোড় ঘুরে দিতে পারতেন। হ্যাঁ, আপনাদের বোঝা উচিত ছিল জনগণ কি চায়, আর জনগণের ওই চাওয়াটার দায়িত্ব যদি আপনারা নিয়ে নিতেন, যেমন এখন নিছেন, এখন তো একটা জায়গায় আসছেন, সেদিন যদি আসতেন তাহলে অনেক লম্বা সময় পাইতেন নির্বাচনের প্রস্তুতির জন্য এবং পাবলিকও দেখতেন আপনাদের সঙ্গে থাকতো। আপনারা মনে করতেন দলের লোক থাকলেই চলবে, দেশের সব জনগণের মতামতের কোনো তোয়াক্কা করেন নাই। কিন্তু এখন তো বুঝতে পারছেন জনগণ কি চায়। যদি না বুঝতেন তাহলে তো এক জায়গায় আসতেন না, কিন্তু আরেকটু আগে আসতে হবে। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের আইনি বৈধতা আমরা জনগণ অবশ্যই চাই। এর বাইরে এক পাও এদিক সেদিক যাওয়া যাবে না, ওই একই জায়গায় থাকতে হবে, যেভাবে একই জায়গায় দাঁড়ায় আছে কিন্তু জামাত ইসলাম এক চুল নড়ে নাই। যে কথা বলছে সেটা কইরা দেখাইছে। ওনারা কিন্তু কথা দিছিল জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের দায়িত্ব আমরা নিলাম। ওনারা দায়িত্ব নিছে বলেই কিন্তু আজকে আমরা সবাইকে এক জায়গায় আনতে পারছি, না হলে আনতে পারতাম না ভাই। ছোটখাটো দল না, কিন্তু অনেক বড় দল। ওনারা 5ই আগস্টের পর ধৈর্যই নিছিল ওনারাই ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় যাবার জন্য যে রাজনীতিটা দরকার, ক্ষমতা যাবার জন্য যে মেধা বুদ্ধির খেলাটা দরকার, হ্যাঁ খেলতে হবে তো আপনাকে। জনগণকে তার ধোঁকা দেওয়া যাবে না, জনগণ আগের মতো নাই তো ভাই। গত 16 বছরে মানুষ এইটুকু বুঝতে পারছে যে এই দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না। আমি রাজনীতি দলের কথা বলতেছি। আপনাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কার কতখানি এইটুকু বুঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ভাই। আপনারা বড় বড় দল যারা দেশ চালাইছেন, তারা একটা ছোট্ট দল, নতুন একটা দল আসছে মাত্র এই যে 3-4 দিন আগে নিবন্ধন পাইছে, এখনো কোনো প্রতীক পায় নাই। এরকম একটা দল নিয়ে যত কথা বলছেন গত 13-14 মাসে, মনে হইতাছিল কি জানেন এই দলটাই বোধহয় অনেক পুরনো দল আবার নতুন করে আসছে। না, একদম ইয়াং ছেলেদের একটা দল। আর এই ইয়াং ছেলেরা কারা? তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই। আর এই জড়িত থাকার কারণে ওই যে সমন্বয়ক নামে একটা দল ছিল না, তাদের অনেক ভুল ভ্রান্তি এমন ভাবে মিডিয়াতে তুলে ধরা হয়েছে, মনে হইতাছে কি জানেন এনসিপি সবাই চালাবাজ, এরা লুটেরা, এরা লুটা পুইটা খাইতেছে। হ্যাঁ, লুটের কথা যখন আসছে, একটা কথা বলে ভিডিওটা শেষ করব। মিস্টার নাহিদ ইসলাম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হঠাৎ করে একটা কথা বললেন যে কথাটা আমি মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছি না? আপনি বলছেন উপদেষ্টার মধ্যে কয়েকজন বেঈমান আছে এবং ওরা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং বিদেশে পালায়ও যেতে পারে। ওরা কিছু টাকা পয়সা বানাইছে বা অবৈধ কাজ করছে, ওদের দিকে আপনি আঙুল তুলছেন, ওদেরকে সাবধান করছেন। আমার প্রশ্ন হলো আপনি সাবধান করবেন কেন? আপনি তো সোজা চলে যাবেন গোয়েন্দা অফিসে বা থানায়, তাদের নামে মামলা করবেন, জিডি করবেন, আঙুল দিয়া দেখাই দিবেন এই উপদেষ্টা এই কাজ করতেছে। কিন্তু আপনি তা না করে একটা হুমকি দিয়েছেন, সাবধান বাণী জানাইছেন। এই সাবধান বাণীতে ওরা সাবধান হয়ে যাবে, টাকা পয়সা লুকায় ফেলাইবো, সরায় ফেলাইবো, সারা সমুদ্রের নামে দিয়ে দিবে বা মাটি চাপা দিয়ে দিবে। ওদেরকে কেন আপনি সাবধান করলেন? আপনি তো আগে মামলা ঠুকবেন, তারপর আমাদের নিয়ে ওই উপদেষ্টাকে খুঁজে বাইর করবো কে এসে। আপনার কাছে তো ভাই ভয়ঙ্কর তথ্য রয়ে গেছে। এই উপদেষ্টারা যদি এরকম করে 2-4 জনের কথা যেটা আপনি ইঙ্গিত করছেন, কিন্তু আগের সরকারে যারা করছিল তাদেরকে কেন তাড়াইছিলেন? তারা তো একই কাজ করতো। 2-3 জন করা মানে কি সবাই করা? হ্যাঁ ভাই, আমার পরিবারের মধ্যে যদি 2-3 জন খারাপ থাকে, পুরো পরিবারকে খারাপ ধরে নিতে হবে, কারণ পরিবারের কর্তা সে কেন তাদেরকে সাবধান করতেছে না? তার কাছে কেন গোয়েন্দা রিপোর্ট নাই? আমি বলতে চাচ্ছি ইউনূস স্যারের কাছে কেন কোনো গোয়েন্দা রিপোর্ট নাই? ওনার গোয়েন্দারা কেন ওনাকে জানাইলো না? ওনার 2-4 জন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে এবং টাকা পয়সা বানাইছে, দুর্নীতির সাথে জড়িত আছে এবং বেইমানির সাথে জড়িত আছে। এই বেইমানিটা কার সাথে করছে? এই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বেইমানি করছে। এত বড় বেইমান যদি উপদেষ্টার ভিতরে থাকে, তাকে এক্ষুনি বাইর করতে হবে। কোনো একদিন বাইর করবেন, সাবধান বাণী জানাইবেন। ওই সিস্টেমে যাওয়া যাবে না ভাইয়া, নো নো নো। ওই সিস্টেমে কেন যাবেন? আপনারা একজন ইমাম, এনসিপির ইমাম হিসাবে তো আপনাকে পরিচয় করাই দিয়েছিল। ওই ইমামের কাছে আমরা ক্লিয়ার কাট কথা চাই, কে কে এই অপরাধের সাথে জড়িত, তাদের নাম বলতে হবে, তাদের নাম আমরা জানতে চাই। গণমাধ্যম সারা বাংলা তারা জানাচ্ছে, যেটা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সেখানকারই এক নেতা টেলিফোন করে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দিয়েছে। কি বলছে খবর? সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরের ঘটনা এটা। শরীয়তপুরের ওসির ক্ষেত্রে যেটা হয়েছে, জাজিরা থানার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি তার নাম। সন্ধ্যায় ওসি
নিজেই এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গতকালকে সন্ধ্যায়। এর আগে শুক্রবার বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালি ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন। এই ঘটনায় ওসি থানায় একটি জিডিও করেছেন। জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্র বলছে, গত 28 সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় 29 সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়ার অভিযোগ পুলিশ করে। পরবর্তী সময়ে পুলিশের অভিযানে তিনি কুণ্ডের চরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী লীগের লোকজন পুলিশের উপরে হামলার চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালির নামে মামলা করা হয়েছে। তার নামে মামলার এজাহার নামীয় 2 নম্বর আসামি হলেও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং উস্কানি দিয়ে যাচ্ছেন। বিদেশি নাম্বার ব্যবহার করছেন, তার মানে কি তিনি দেশের বাইরে রয়েছেন। দেশের বাইরে থেকে ওসিকে ফোন করে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন তিনি, যে আপনাকে তো হত্যা করবে, প্রফেসর ইউনুসকেও হত্যা করব। ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানিয়েছেন, 29 সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পায়তারা করছিল। পুলিশের এটা একেবারে কমন একটা ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যে কাউকে মানে অভিযুক্ত করার মানে ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ পুলিশ ব্যবহার করে, সেটা আমরা দেখেছি। পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে। মামলার আসামি হওয়ায় মিথুন ঢালি ক্ষিপ্ত হয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এখন ওসিকে বলল ঠিক আছে যে তাকে মামলা করেছে, তার নামে মামলা দিয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে, এই কারণে ওসির উপরে ক্ষেপে হয়তো তাকে ফোন করে নানা কথা বললো। কিন্তু প্রফেসর ইউনুসকে কেন হত্যার হুমকি দিবেন? সেখানে শরীয়তপুরে প্রফেসর ইউনুসের ঘটনা কি? নাকি প্রফেসর ইউনুস শেখ হাসিনা সরকারকে সরিয়ে গদিচ্যুত করে তিনি ক্ষমতা নিয়েছেন, একটা বড় ষড়যন্ত্র করে বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন এবং এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন, আমেরিকার সঙ্গে গোপন আতাত করেছেন। এই যে আলোচনাগুলো আওয়ামী লীগের তরফ থেকে আমরা শুনতে পাই এবং এই শেখ হাসিনা সরকার পতনের সব থেকে বড় যিনি মানে অংশীদার, সব থেকে বড় ভূমিকা যার, তিনি আড়ালে থাকা প্রফেসর ইউনুস, এই অভিযোগগুলো আওয়ামী লীগের কাছ থেকে করা হয়। সেই কারণেই তিনি প্রফেসর ইউনুসকে টার্গেট করলেন কিনা, প্রফেসর ইউনুসকে হুমকি দিলেন কিনা ওসির মাধ্যমে, সেটা মানে একটা রহস্যের ব্যাপার, সেটা কৌতূহলেরও ব্যাপার। যদিও ওসি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এই সাবেক ছাত্রলীগ নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা, তিনি মানে কি ভাষা ব্যবহার করেছেন, এক্স্যাক্টলি কি শব্দ ব্যবহার করেছেন, সেগুলো ওসি গণমাধ্যমকে বলেননি। তিনি বলেছেন যে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টাকেও হত্যার হুমকি দিয়েছে। আমার মনে হয় যে ব্যাপারটা আরও স্পেসিফিক করা উচিত ছিল। প্রয়োজনে কল রেকর্ডটা ফাঁস করে দেওয়া উচিত ছিল। কল রেকর্ডটা ফাঁস করে দিয়ে, যেমন ইতিমধ্যেই বেশ কিছু কল রেকর্ড আমরা শুনেছি যে বিভিন্ন থানার ওসিকে, যেমন মিরপুর থানার ওসিকে এক ছাত্রলীগ নেতা বিদেশ থেকে ফোন করেছেন। আরেকটা থানা, এই মুহূর্তে নাম মনে হচ্ছে না কোন থানার ওসিকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে তাকে জবাবদিহি করছেন এবং বলছেন যে আমরা ফিরে আসলে আপনাদের বিপদ হবে, এই কাজগুলো করেন না, যেটা সঠিক সেই কাজ করেন। এই অডিওগুলো কিন্তু আমরা শুনেছি, কিন্তু এই অডিওটা আমরা শুনিনি। আমার মনে হয় যে ওসির যদি সৎসাহস থাকে তাহলে অডিওটা প্রকাশ করে দেওয়া উচিত। প্রকাশ করে যেটা করা উচিত যে তাহলে ব্যাপারটা, যেহেতু প্রধান উপদেষ্টার নাম এখানে জড়ানো হয়েছে, ব্যাপারটা অনেক বড় ব্যাপার। এই অনেক বড় ব্যাপার শুধুমাত্র মুখের কথাতে এগিয়ে নিয়ে যাওয়া কতটা সমীচীন হবে সেটাও ভাবনার একটা ব্যাপার। আমরা যেহেতু জানতে পারছি না যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এই হুমকিদাতা, সেহেতু কনফিউশন থেকেই যাচ্ছে যে কেন প্রধান উপদেষ্টাকে টার্গেট করলেন আর কেনই বা একটা মামলায় আসামি করার জন্য ওসিকে হত্যার হুমকি দেবেন, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ যে কোনো কিছুতেই কি যে কাউকে হত্যার হুমকি দেওয়া যায়? সেরকম দেশ গড়তেই কি আমরা চলেছি? নানাভাবে নানা স্টেক হোল্ডার আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি। তো প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।